হবে। বার করে নিয়ে এসে 6 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে তাদের বিচার করে ফাঁসিতে তাদেরকে ঝুলাতে হবে। সহমত নাকি ভাই? সহমত নাকি? আমি গত কয়েকদিন আগে আপনারা জানেন যে আমাদের পশ্চিমবাংলার তিনজনকে শহীদ করেছে, খুন করেছে এই বর্বর সন্ত্রাসীরা। তার মধ্যে বেহালার শখের বাজারে সমীর গুহ নামে এক দাদা বলুন স্যার বলুন তাকেও খুন করেছে। আমি তার বাড়িতে গিয়েছিলাম। সব জায়গায় গিয়ে ছবি তুলে পোস্ট করতে হবে এটা ব্যাপার নয়, জানতে গিয়েছিলাম, সহমর্মিতা জানাতে গিয়েছিলাম। সেখানে গিয়ে যে আমার অভিজ্ঞতা হয়েছে আপনারা অবাক হয়ে যাবেন। আমরা এখান থেকে তো বলছি, কিন্তু তার স্ত্রী সেখানে ছিল। তার স্ত্রী যে বলা কথা বলেছে গায়ে কাঁটা দিয়ে দিয়েছে আমার, যে আমরা কোন দেশে বসবাস করছি যেখানে র ছিল, এনআইএ ছিল, স্টেটের আইবি ছিল, সেন্ট্রালের আইবি ছিল, মিলিটারিতে ইন্টেলিজেন্স ছিল, বিভিন্ন ধরনের আইবি থাকার উপরেও প্রায় 12 লক্ষ সেনা থাকার উপরেও প্রায় পাকিস্তান থেকে এসেছে 150 কিলোমিটারের দূর থেকে এসে নির্বিচারে গুলি চালালো, আমাদের নাগরিককে শহীদ করলো, খুন করলো, আবার সে ফিরে চলে গেল। এটা ভেবে পড়া যায়? যখন পার্কের মধ্যে ঢুকেছে, পার্কের মধ্যে ঢুকে গেট লাগিয়ে দিয়েছে। তাহলে যারা টিকিট কেটে ঢুকাচ্ছিল তারা জানে না? বড় বড় হাতিয়ার নিয়ে এসেছিল, অনেক অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিল, ছোট্ট একটা বন্দুক পকেটের মধ্যে গুজে নিয়ে এসেছিল, বুঝতে পারবো না। কিন্তু AK-47 এই ধরনের বড় বড় অস্ত্র নিয়ে এসছে দেখতে পাইনি। তাহলে কেন তাদের আটকায়নি? কেন তারা আসলো কিভাবে ওখানে? প্রশ্ন থেকে যাচ্ছে। সব থেকে বড় কথা শুনবেন, আপনারা অবাক হবেন। আমি তার পরিবারের মানুষের মুখের কথা বলছি। নিশ্চিতভাবে তার পরিবার আমার হয়তো ভিডিওটা শুনতে দেখতে পারে, যে যখন তার স্বামীকে গুলি লেগেছে তার প্রায় ঘন্টা খানেক পরে প্রশাসনের লোক এসে উদ্ধার করছে। মানে যারা অনেকে গুলি লেগে হয়তো বাঁচতে পারতো, কিন্তু প্রশাসন যথাসময়ে আসেনি। এবার হচ্ছে প্রশ্ন, প্রশাসন আসেনি না প্রশাসনকে আসতে দেওয়া হয়নি, না প্রশাসনের কাছে খবর পৌঁছানো হয়নি? এটা তদন্ত সাপেক্ষ। এই তদন্তটা করবে কে? আমরা ভুলে যাচ্ছি 2019 সালে পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল, জঙ্গি আক্রমণ হয়েছিল, টেরর অ্যাটাক হয়েছিল, আমাদের দেশের 40 জনের অধিক সেনা শহীদ হয়েছিল। তারও তদন্ত কিন্তু এখনো শেষ হলো না। আমরা কেউ জানতে পারলাম না 300 কিলো বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনাগুলোকে কারা শহীদ করলো, বা যারা শহীদ করলো তাদের কটাকে ফাঁসি দিল বা কটাকে জেলে রাখলো। ঠিক এটাও একটা প্রশ্ন তুলে দিয়েছে। আমি গিয়েছিলাম 2 দিন আগে, তখন অব্দি গিয়ে জানতে পারলাম যে আমার যে সমীর গুহ দাদা, সমীর গুহ সম্ভবত যে দাদা, আর স্বপন গুহ নামটা ঠিক আমার মনে আসছে না, স্বপন গুহ মনে হচ্ছে, এ দুটো কনফিউজ হয়ে যাচ্ছে না। ওই দাদার যে মোবাইলটা, ঘড়িটা বা আরো কিছু তার সাথে যেটা ছিল, কাশ্মীর থেকে বারবার অফিসাররা ফোন করছে তার পরিবারকে, ভিডিও করে দেখিয়েছে যে ওটাই আমার স্বামীর মোবাইল, ওটাই আমার স্বামীর ঘড়ি বা ওটাই পার্স, সেগুলো এখনো পর্যন্ত কিন্তু পাইনি। আমি 2 দিন আগেকার কথা বলছি। মানে বুঝতে পেরেছেন, এখন মোবাইল ছাড়া ভাই কেউ চলতে পারবে? উনি একটা সরকারি কর্মচারী ছিলেন, মোবাইলে ওটিপি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে মোবাইলের প্রয়োজন হয়। তাহলে বুঝতে পারছেন কেন্দ্র সরকার কতটা তৎপর। এখনো মোবাইল পর্যন্ত ফেরত দেয়। অপদার্থ সরকারের হাতে আমরা আছি। অনেকে বলছে না, অনেকে নয়, বিজেপি বলছে না হিন্দু খাতরে মেয়ে। সত্যিকারের কথা বলছি, এই বিজেপি আমলে হিন্দু খাতরে মেয়ে। নাহলে দেশের মধ্যে মাটিতে স্বাধীনতার 75 বছর হয়ে গেল, যে হিন্দু সব থেকে বেশি সম্প্রদায়ের মানুষ আমাদের দেশে আছে, সেই দেশেই হিন্দু মানে মানুষ আমাদের সমাজে সব থেকে বেশি জায়গায় আছে, বেশি অংশ জুড়ে আছে। আবার কাশ্মীরের মতো যেখানে প্রায় 12 লক্ষ সেনা আছে, সেই জায়গায় দীর্ঘক্ষণ ধরে হিন্দুরা মুসলমান ডেকে ডেকে গুলি করে শহীদ করলো, প্রশাসন কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারলো না। সত্যি হিন্দু খাতরে মেয়ে। হ্যাঁ, কাদের আমলে? বলুন না, এই বিজেপির আমলে, এই শুভেন্দু অধিকারীদের যে সরকার চলছে, কেন্দ্র সরকার, এদের আমলে হিন্দু খাতরে মেয়ে।
তাহলে আজ পর্যন্ত এই দুটো ঘটনা দেখিনি। হ্যাঁ, ঘটনার সম্মুখীন আমাদের হতে হয়েছে, মুসলিম ধর্মীয় পরিচয়ের কারণে পিটিয়ে মেরেছে, ঘটনার সম্মুখীন হতে হয়েছে, ঘরে নাকি কোন অংশ রেখেছিল তাই অপরাধে পিটিয়ে মেরেছে, ঘটনার সম্মুখীন হতে হয়েছে পিছিয়ে বর্গের হওয়ার জন্য বর্ণগত ভাবে, জাতিগত ভাবে, মুসলিম হওয়ার অপরাধে, আদিবাসী হওয়ার অপরাধে, দলিত হওয়ার অপরাধে পিটিয়ে মারতে, কিন্তু হিন্দু হওয়ার জন্য গুলি খেয়ে মরতে হয়েছে এই প্রথম হলো। দেশ স্বাধীনের পরে এই প্রথম জঙ্গিরা এই ধরনের আক্রমণ করেছে। তথ্য থেকে তাকে আমাকে দেবে, তাহলে কার আমলে হয়েছে? যে হিন্দুরা হৃদয় সম্রাট বলে নিজেকে প্রমাণ করতে চেয়েছিল, হিন্দুদের মানে ভারতবর্ষের সব থেকে বড় হিন্দুদের নেতা, হিন্দুদের দল বলে নিজেটাকে পরিচালনা করতে চাইছে সেই বিজেপির আমলে। একটু ভাববেন, এর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। যে কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, মানে এত সিকিউরিটি ওখানে, আপনি বাচ্চাদের একটা খেলনা পিস্তল নিয়ে আপনি যেতে পারবেন না, মানে এত নিরাপত্তা ওখানে। সেখানে AK-47 একটা বড় হাতিয়ার নিয়ে ঢুকে গেল, দীর্ঘক্ষণ ধরে গুলি চালালো, আমাদের ভাইদেরকে শহীদ করলো, আবার সে ফিরে চলে গেল। এটা বুঝতে পারা যাচ্ছে না একটা ষড়যন্ত্র আছে। এবার কি আছে, কারা পাঠিয়েছে, কাদের ইন্ধন এসেছে, লক্ষ্য উদ্দেশ্য কি, সেটাই তদন্ত সাপেক্ষ। দুর্ভাগ্য আমাদের তদন্ত করবেটা কে? তাই বলবো সজাগ সতর্ক হন। আর আমাদের পাড়াতে হিন্দু মুসলমানের খেলা লাগানোর চেষ্টা করছে এটা দিয়ে। প্রশ্ন আপনারা সরকারকে করেন, প্রশ্ন তোলার দরকার ছিল মোদীর কাছে, অমিত শাহজিকে প্রশ্ন করা দরকার ছিল। এই শুভেন্দু অধিকারীকে যে সরকার চলছে, কেন্দ্র সরকার, ওদেরকে প্রশ্ন করা দরকার যে পাকিস্তান থেকে জঙ্গিটা আসলো কি করে, অমিত শাহর ফোর্স কি করছিল, আগে জবাব দাও। এই প্রশ্নটা করার দরকার ছিল। সেটা ছেড়ে দিয়ে এক গরিব মুসলমান টোটোওয়ালাকে ধরে টানাটানি করছে, বলছে জঙ্গি এলো কেন। এক গরিব ফল বিক্রি থেকে মুসলমানকে ধরে টানাটানি করছে, বলে জঙ্গিটা এলো কেন। এক গরিব মুসলমান ট্রিটমেন্ট করতে যাচ্ছে, ট্রেনে দাঁড়িয়ে আছে, তাকে ধরে টানাটানি করছে। মানে বুঝতে পেরেছেন, দরকার ছিল মোদীকে প্রশ্ন করা, তার পরিবর্তে আলিগড়ের এক মুসলিম ফল বিক্রেতাকে বলছে এই জঙ্গি আক্রমণ হলো কেন। ও দিনে 200 টাকা ইনকাম করতে গেলে ওর ফেটে যাচ্ছে, ও নাকি ওর কাছে প্রশ্ন করছে জঙ্গিটা এলো কি করে। এটাই হচ্ছে মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়া, এটাই হচ্ছে সাবজেক্ট ছিল অবজেক্টকে ধরে টানাটানি করা। সাবজেক্ট ছিল মোদীকে প্রশ্ন করা, সাবজেক্ট ছিল শুভেন্দু অধিকারীদের দলকে প্রশ্ন করা, সাবজেক্ট ছিল অমিত শাহকে প্রশ্ন করা, সাবজেক্ট ছিল ডিফেন্স মিনিস্টারকে প্রশ্ন করা। দুর্ভাগ্য আমাদের মধ্যে এমন ধর্মীয় খেলা লাগিয়ে দিয়েছে, আমরা এখন কাকে প্রশ্ন করছি বলেন না, খেলাওয়ালাকে। ও দেশ চালাচ্ছে, নওশাদ সিদ্দিকী প্রধানমন্ত্রী, আমাদের উকিল হচ্ছে ডিফেন্স মিনিস্টার, মালেকা হচ্ছে ফরেন মিনিস্টার, অজেন্দ্র দা হচ্ছে ফিনান্স মিনিস্টার। ওই জন্য আমাদের শব্দ বুঝতে পারছেন তো। চৌকিদারকে ভাই আপনার বাড়িতে যদি চুরি হয় আপনি কাকে জিজ্ঞাসা করবেন বলেন আমাকে? যদি চৌকিদার রাখেন তাকে তো জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, তো চৌকিদারকে ছেড়ে আমি পাশের বাড়ির কাউকে যদি ধরি লাভ হবে? তো তুই নিজেকে যিনি চৌকিদার বলেছিলেন, নিজেকে যিনি বলেছিলেন দেশকে রক্ষা করার জন্য এই পরিবার ত্যাগ করেছি, পরিবারে আমি যাবো না বিষয়ে, তাহলে আমার দেশে কেন পাকিস্তান থেকে এসে ঢুকলো, তার জবাব তো তাকেই দিতে হবে তো। আর 7 দিন ধরে 6 দিন ধরে কি শুনছি, কিছু একটা বড় হবে। আমিও তো চাইছি পাকিস্তানের যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো আছে, বর্ডারের ধারে যে সমস্ত জঙ্গি সংগঠন আস্তানা কেড়ে আমার দেশে আক্রমণ করছে, একদম ওগুলোকে উড়িয়ে দেওয়া হবে। বলছে কিছু একটা হবে। কি দেখলাম, 14টা ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে পাকিস্তানে, ওরা নাকে ধরে মরে যাবে। কিছু একটা হবে, বড় কিছু একটা হবে। কিছু ভক্ত আছে না, দিনের শেষে কি দেখলাম, ইউটিউব চ্যানেল বন্ধ করে দিচ্ছে। বুঝতে পারছেন তো কি হচ্ছে? শুনছিলাম কিছু একটা হবে, মানে কিভাবে আমাদের মাইন্ডকে ডাইভার্ট করে দিচ্ছে। বলছে পানি বন্ধ করে দিয়েছে, খুব ভালো কথা, কিন্তু পুলওয়ামার অ্যাটাকের পরেও শুনেছিলাম পানি বন্ধ করে দিয়েছে। তাহলে এর মধ্যে পানিটাকে চালু করলো আবার, ভাই বলেন
শুনেছিলাম পুলওয়ামাতে যে অ্যাটাক হয়েছিল পাকিস্তান থেকে এসেছিল, আমাদের 40টা সেনাকে শহীদ করেছে, ওই জন্য পাকিস্তানকে আমরা পানি দেবো না। ভালো কথা, তখনও সহমত, এখনো সহমত আমি, দেওয়া যাবে না ওদের পানি। ওরা আমাদের দেশে এসে অস্থিরতা তৈরি করবে, আমাদের দেশের মধ্যে হিংসা তৈরি করবে, আমাদের নাগরিককে শহীদ করবে, খুন করবে, আর আমরা তাকে পানি দেবো? হতে পারে ভাই? দেবো না আমরা। কিন্তু পুলওয়ামার অ্যাটাকের পরেও শুনেছিলাম পানি বন্ধ করে দেওয়া হবে। তাহলে মধ্যখানে চালু করলো তাকে, হ্যাঁ, যে রাতারাতি বিনা নিমন্ত্রণে বিরিয়ানি খেতে গিয়েছিল সেই, আবার গোপনে হয়তো বিরিয়ানি পাঠাচ্ছে, পাকিস্তানের বিরিয়ানি ওনার পছন্দ হয়ে গেছে হয়তো, আবার বলছে এখন পানি বন্ধ করে দেবো। এখানেও নাটক আছে, এখানেও নাটক আছে, অত সহজ নয়। কি নাটক? আপনাকে আমাকে ভুল বুঝিয়ে রাখা। আমি একটা বক্তার বক্তব্য শুনছিলাম, একজন এই বিষয়ে বিশেষজ্ঞ, আমার বক্তব্য নয়, বলছে আমরা যদি এই মুহূর্তে পানিটা বন্ধ করি তাহলে আমাদের 10 বছর টাইম লাগবে ওই পানিটাকে ঘুরপথে আমাদের দেশের কাজে লাগানোর জন্য। এটাও নাটক হচ্ছে। ওসব নাটক করে লাভ হবে না, জঙ্গিদেরকে উড়িয়ে দাও। সহমত নাকি ভাই? তারা সহমত? হাত তুলেন তো ভাই। মায়েরা সহমত নাকি? যারা দেশে আমার এই তোমার মায়েরা আছে, কারো স্বামীকে যদি যারা খুন করবে তাদেরকে আমরা ছাড়বো? কাকে ছাড়া হবে? কারো পিতাকে খুন করছে দেশে ঢুকে, তাকে একটু ছাড় হবে না। কিন্তু দুর্ভাগ্য, আমরা দেখছি কি কোন জায়গায় যেন একটা আমাদেরকে শুধু বোকা বানানো হচ্ছে। বলছে পানি বন্ধ করতে দেবো, সহমত, একবারের জন্য বললো না বিদ্যুৎটা বন্ধ করে দেবো। কেন বলুন তো? বিদ্যুৎটা বন্ধ করতে হলে তারও অন্ধকারে পাকিস্তান ডুবে যাবে, হয়ে যাবে, এদিকে পানি যাবে, ওদিকে অন্ধকার হয়ে যাবে। খেলা সামলা, পানি বন্ধ একদিকে, পানি খেতে পাবে না, চাষবাস হবে না, আবার কি যাবে, বিদ্যুৎ যাবে না, তাহলে হবে। কিন্তু বিদ্যুৎটা বন্ধ করতে কেন বলছে না? খোঁজ নিয়ে দেখুন, বিদ্যুৎটা একটা প্রাইভেট কোম্পানি পাঠায়। কি বলছি বুঝতে পারছেন? আবার যে পাঠাইছি আমার খুব কাছের লোক, মোদিজি। আমি মোদিজি ধরছি এখন, আমার পাশে শিল্পপতি একজন, বুঝতে পারছেন? এনারটা বিদ্যুৎটা আটকানো যাবে না। তাহলে বুঝতে হবে তাহলে কাদের জন্য কি করছে। আপনাদের চোখ কান খুলে চলতে হবে। আর এটা ব্যাড ইফেক্টটা সাধারণ মানুষের উপর ফেলার চেষ্টা করছে, যাতে না প্রশ্ন করে, যাতে না বলে যে গুজরাট থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে এই এলাকায় যে বর্ডার থেকে 10 কিলোমিটার পর্যন্ত বিগত দিনে আইন ছিল কোন বাণিজ্যিক কাজ করা যাবে না, সেটাকে 10 কিলোমিটার একটা কমিয়ে কেন 1 কিলোমিটার করলেন, বাকি 9 কিলোমিটারটা কেন আপনার বন্ধুদের জন্য তুলে দিলেন? এই প্রশ্ন করা যাবে না। আগে আইন ছিল আমাদের সীমান্তে যেখানে জিরো মানে আছে, সীমান্ত থেকে 10 কিলোমিটার বাণিজ্যিক বড় পারপাসে কিছু করা যাবে না, নিরাপত্তার স্বার্থে। আদানি আম্বানি শিল্পপতিদের দরকার পড়ে গেছে, আইন উঠিয়ে দিয়েছে, বলছে আইন তো কি করেছে, ওটা কমিয়ে 1 কিলোমিটার করে দিয়েছে। তাদের জন্য করেছে? আপনার আমার জন্য, আপনার পাড়ার রাম কাকার জন্য, আপনার পাড়ার সরস্বতী মায়ের জন্য নাকি? না, করেছে শিল্পপতিদের জন্য। নিরাপত্তাকে বিঘ্ন ঘটছে, আর এর দায়টা এই গরিব মুসলমান ঠেলাওয়ালার ঘাড়ে ফেলার চেষ্টা করছে। যেখানে মুসলমান পাবে মুসলমানের উপরে দেবে, আর না এখানে আদিবাসী দলিত পাবে তার উপরে দেবে। গতকালকের একটা আমি পোস্ট করেছি, দেখবেন আমার এক পোস্ট করেছে, মধ্যপ্রদেশে দলিত হওয়ার জন্য সে ব্যাঙ্গালোরে বাচ্চারি গরিব মানুষ ব্যাঙ্গালোরে গিয়ে এক কাজ কাম করে খেত, মারা গিয়েছে, তার লাশ নিয়ে এসেছে তার এলাকার আপনার শ্মশানে নিয়ে গেছে। ওখানে যারা দুর্বৃত্ত তারা মারধর করে লাশকে রাস্তায় রেখে ইট ছুটছে, বলছে তুই দলিত, এখানে তোকে দাহ করতে দেবো না। যেখানে মুসলমান পাবে মুসলমানের উপর অত্যাচার, যেখানে আদিবাসী আদিবাসীর উপর অত্যাচার, যেখানে দলিত দলিতের উপর অত্যাচার, এটা চলছে। এটাকে বন্ধ করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনীতির ময়দানে এসেছে। দেখ সময় স্বল্প, আমি আরো বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা চোখ কান খুলে চলবেন। এই সময়ে মিথ্যা কিছু ভিডিও ফেসবুকে চলছে, কোন ভিডিওতে দেখবেন মুসলমানকে নন মুসলিম মারছে দেখাচ্ছে, আবার কোন ভিডিওতে আপনার হিন্দুকে মুসলমান মারছে দেখাচ্ছে। এই ভিডিও দেখে কেউ উত্তেজিত হবেন না, এই ভিডিওগুলো তৈরি করা যায়, বা কোন সিনেমার অংশ কেটে ছেড়ে দিচ্ছে আপনি ভাবছেন, বা বাংলাদেশের কিছু ভিডিও দেখে ছেড়ে দিচ্ছে আপনি ভাবছেন এটা হচ্ছে, শেয়ার করলেন, ওকে করলেন, হ্যান করলেন, ত্যান করলেন, এগুলো করবেন না। অথেন্টিকেশন আগে নেবেন, অথেন্টিক নাকি তার আগে এগুলো করবেন না। আপনার কাছে অনুরোধ করছে, এটা হিংসা ছড়ানোর একটা মাধ্যম। একটা সময় ছিল মন্দিরের গরুর গোশ ফেলতো আর মসজিদে
হইতো, এখন আর ওটা কাজ করছে না। একটা সময় ছিল মসজিদে দুটো কাজ ভোরবেলায় ভেঙে দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা হতো, মন্দিরের বা ঠাকুরের হাত ভেঙে দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা হতো। এখন ওটা কাজ হচ্ছে না। এখন ডিজিটাল প্ল্যাটফর্মে ধর্মযুদ্ধ লাগানোর চেষ্টা করছে। কিভাবে? হিন্দু আইডি খুলছে, নতুন নতুন আইডি খুলে ইসলাম ধর্মকে গালাগালি দিচ্ছে, নতুন আইডি খুলে হিন্দু ধর্মকে গালাগালি দিচ্ছে। আর আমরা ধর্মের ধ্বজাধারী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলেছে কেন চলো ওর ঘরে একটা খাবে, চলো রাস্তা বন্ধ হবে। ও বলছে কালী ঠাকুরের নামে এই বলেছে কেন ধর্মের ধ্বজাধারী, চলো যে বলছে তার ঘরে একটা খাবে, রাস্তা অবরোধ হবে। একটু চোখ কান খুলে রাখুন না ভাই। আমি ধরে নিচ্ছি সত্যিকারের অর্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ বাজে মন্তব্য করেছে, কেউ কালী ঠাকুরকে বাজে মন্তব্য করেছে। তার জন্য কি আছে, কি করবে? আইন আছে তো। আপনারা জান সর্বপ্রথম কাজ কি হবে? যে কোনো ধর্মের নামে কেউ বাজে মন্তব্য বলে কি করবেন? সর্বপ্রথম কাজ কি হবে? কুলপি থানা, আপনাদের তো কুলপি থানায় একটা লিখিত জমা করে রিসিভ নিয়ে প্রথম কাজ হবে। এবার দায়িত্ব কার পড়ে গেল ভাই? আপনি ধার্মিক, আপনার গায়ে লাগবে কালী ঠাকুরের নামে বাজে কথা বলেছে, সরস্বতী ঠাকুরের নামে বাজে কথা বলেছে, ইসলামের নামে বাজে কথা বলেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বাজে কথা বলেছে, স্বাভাবিকভাবে আমারও গায়ে লাগবে, আপনারও লাগবে, আমারও লাগবে। কিন্তু সেটা আপনাকে দিমাগের ইস্তেমাল করতে হবে। আবেগ আছে, আবেগ ছাড়া মানুষ হয় না, কিন্তু দিমাগের ইস্তেমাল করতে হবে। আপনাকে কি করতে হবে? লোকাল থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে। এবার লোকাল থানা যদি গড়িমসি করে, উকিল সাহেবরা আছে, আমরা ছেড়ে কথা বলবো না। যদি কাউকে দেখেছি ঠাকুরের নামে অপবাদ দিতে, মিথ্যা অভিযোগ করতে, ইসলাম যেমন তার বিরুদ্ধে আমরা লড়বো, ঠিক একইভাবে ইসলামের নামে মিথ্যা অভিযোগ দিলে তার বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করবো। আমরা এইরকম ভাববো না ওই যে কালী ঠাকুরকে নিয়ে বাজে মন্তব্য করেছে চুপ করে থাকবো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করছে ওখানে রেড়ে করে উঠবো, এরকম নয়। যদি আমরা দেখেছি কোন জায়গায় ধর্মীয় ভেদাভেদ তৈরি করার কেউ চেষ্টা করছে, সেটা হিন্দু হতে পারে, সেটা মুসলমান হতে পারে, আমরা তা দেখবো না। আমরা আইনি লড়াই তার বিরুদ্ধে লড়বো। আপনাদের কাজ কি হবে? সর্বপ্রথম লোকাল থানায় অভিযোগ দায়ের করে রিসিপ্টটা নিয়ে নেওয়া। থানা আপনাকে একদিন পরে গেলেন, সাথে সাথে যদি এফআইআর কপি দিয়ে দেয় ভালো, সেটা নেবেন। যদি না অ্যারেস্ট হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ওটা প্রয়োজনে কোর্টে নিয়ে যাব। পুলিশি অ্যাকশন নিয়ে হোক বা কিছু হোক, কোর্টে নিয়ে যাব, কোর্টের মাধ্যমে আমরা লড়াইটা করে নেব। মাথায় আসছে তো ভাই? হুটহাট করে কারো কথা শুনে চলো রাস্তা অবরোধ হবে, চাইছি তো আপনাকে রাস্তায় নামাবা, প্ল্যান তো এটা। আপনি রাস্তায় নামো, হলেই হবে। পাঁচ দিয়ে যারা রাস্তায় নামাতে চাইছে সে বাইক নিয়ে এসে দুটো কিস্তিতে চলে যাবে। আপনার মাথা গরম এমনি আছে, কালী ঠাকুরের নামে কেন গাল দিয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেন গাল দিয়েছে, বাজে লিখেছে, মাথা গরম এমনি আছে, পাঁচতে বাইক নিয়ে শুধু কিস্তিতে চলে গেল, সে তো বেরিয়ে চলে গেল। আপনি মাথা গরম করে দু চারটে মানুষকে মারলেন, এইসব হলে হ্যাঁ হলো তাহলে হলো, তাহলে কেসটা দিনের শেষে কে খেলো? আপনারা। অনুরোধ আপনাদের কাছে এটাই, সবসময় মাথা ঠান্ডা করে চলতে হবে, মাথা গরম করে লাভ হবে না। মাথা গরম করানোর চেষ্টা তো এরা করছে আপনাদের, এটা শুনুন, এটা মাথায় নিয়ে চলবে। তো বন্ধুগণ, 2026 ভোট আসছে, অনেক এই ধরনের খেলা চলবে, অনেক এই ধরনের নোংরামি হবে। আর দেখবেন যত নোংরামি করবে, যারা নোংরামি করছে তৃণমূল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে না, আমি বলে যাচ্ছি। এটা রেকর্ড করে রাখুন। এই যে নোংরামি হচ্ছে, তাহলে শুভেন্দু অধিকারী এখন জেলের মধ্যে থাকবে। ভুল বলছি নাকি ভাই? ও সকাল সন্ধ্যা তো হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লেগে যাবে এমন কাজ করছে। সুকান্ত মজুমদার যে বলছে ঘরে অস্ত্র রাখো, দিলীপ ঘোষ যে বলছে ঘরে অস্ত্র রাখার কথা বলছে, আরেকটি মেয়ে দেখছে ও তো আবার এক স্টেপ এগিয়ে চলে গেছে এদের থেকে, মানে রাজ্য সভাপতি নিয়ে লড়াই চলছে। ও বলছে আমি সভাপতিটা হয়ে যাবো, যা একটা রিস্ক নিয়ে দেখি। ও বলছে কি 5 মিনিট আগে পুলিশ সরে যাবে, হ্যান্ড করবে, তারপরে দেখে নেবো, এইসব বলছে। ওগুলো থাকার কথা এখন দরকার জেলের মধ্যে, তো ওরা বাইরে থাকলেই তো সমাজকে বিষিয়ে ফেলবে। ওদের আমার অনির্বাণ দাকে একসাথে বসে থাকলে ওরা দেখে ওদের বুক ফেটে যাচ্ছে। ওরা আমাকে অনির্বাণ দাকে একসাথে বসতে দিতে চাইছে না, তো ওদেরকে জেলের মধ্যে রাখা দরকার। তো দেখেছে এফআইআর হয়েছে, কেন হয়নি আমি তো জানি না এফআইআর হয়েছে কি। কারণ ওরা যদি এই ভয়ঙ্কর কথা না বলে আপনি ভয় পাবেন? আপনি ভয় পাবেন? আপনাকে আর ভয় দেখাতে পারবে না? কিছু মলি সাহেব ভাড়া করে বলবে 2026 আসছে, বিজেপি চলে আসবে, ভোটটা তোকে তৃণমূলকেই দিতে হবে। দেখতে পাচ্ছি না, এরকম বলছে, কেটে ফেলবো, সে ফেলবো।
দিনের শেষে ভোটটা পকেটে উঠতে হবে। আর ওই ব্যাটাগুলোকে যদি জেলের মধ্যে ভরে দেওয়া যায়, কেউ সাম্প্রদায়িক কথা বলবে আর এই ভাই কেউ বলবে? তাহলে যে যার মন খুলে ভোট দেবে, যাকে বিজেপিকে ভালো লাগবে দেবে, যাকে তৃণমূলকে ভালো লাগবে দেবে, যাকে আইএসএফকে ভালো লাগবে দেবে, যাকে সিপিএম কংগ্রেস যাকে ইচ্ছা ভালো লাগবে দেবে। কিন্তু এটা তো চাইছে না তৃণমূল। কাজ কি করেছে ভাই? এটা তো সুকৌশলে, আমার তো মনে হয় এজেন্ট তৈরি করে রেখেছে তৃণমূল, বিজেপিতে পাঠিয়ে রেখেছে। এখন তুই যা বিজেপিতে গিয়ে, তুই বিজেপিতে গিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর মুসলিম বিদ্বেষী কথা বল, মুসলমানরা ভয় কি আমার কোলে উঠে বসে পড়বে, আমি আর তুই ভাগযোগ করে নেবো। এটা হতে পারে? তাই আপনাদের বলবো, এই ধরনের বললে কিন্তু এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে না, না আমাদেরকে অ্যাকশন নিয়ে আসতে হবে কোর্টের মাধ্যমে। তা বন্ধুগণ, আমি আবারও বলছি, কাশ্মীরে যারা খুনি, যে ঘটনা ঘটিয়েছে, কাশ্মীরের মানুষের তারা শত্রু, কাশ্মীরের জনগণের তারা শত্রু, তারা দেশের শত্রু, আপনার আমার শত্রু তারা। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, সন্ত্রাসবাদকে সমূলে নির্মূল করতে হবে। এখন দেখার বিষয়, আমাদের 56 ইঞ্চি পাকিস্তানকে কোন ভাষায় জবাব দেয়। যদি না পারে আমাদেরকে দায়িত্ব দিক, আমরা জবাবটা দিয়ে দেবো। বন্ধুগণ, ওয়াকাফ নিয়ে কিছু কথা বলবো, শুনবেন আপনারা? এটা শোনা দরকার মনে হয় না? এটা নিউড়ে যাচ্ছে নাকি? ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, এটা ঘুম ঘুম দেওয়ার মতো না? হ্যাঁ, আমি 26,000 চাকরিটার কথা বলেছেন, আমি ওখানে আর যাচ্ছি না। আমি ওয়াকাফ নিয়ে বলি। সর্বপ্রথম আমি ওয়াকাফ সংশোধনী আইনের বিরোধিতা কেন করছি, এটা আগে মাথায় নিতে হবে। কেন বিরোধিতা করছি? আর এই বিরোধিতাকে সামনে রেখে বিজেপি তার ভোট ব্যাংকে সুরক্ষিত করার চেষ্টা করছে। বিজেপি একটা ভুল মেসেজ সমাজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। কি ভুল মেসেজ? যে ওয়াকাফ বোর্ডের এত ক্ষমতা, যেখানে হাত ধরে রেখে সেটাই ওয়াকাফ বোর্ডের হয়ে যাবে। এটা বলছে তো ভাই, হিন্দু ভাইদেরকে কি বোঝাচ্ছে? তোমার ঘরটাকে যদি ওয়াকাফ বোর্ড বলে ওয়াকাফের, তাহলে ওয়াকাফের হয়ে যাবে। তোমার মন্দিরটাকে যদি বলে ওয়াকাফের, সেটা ওয়াকাফের হয়ে যাবে। শ্মশানটাকে যদি ওয়াকাফের বলে, ওয়াকাফের হয়ে যাবে। যে যত বড়ই সেকুলার হিন্দু হোক না কেন, সে তো ভয় পেয়ে যাবে ভাই, আমার সম্পত্তিটা যাবে নাকি, তাই না? সেজন্য সেও বলছে যে ওয়াকাফ বোর্ড তুলে দেওয়া দরকার। কিন্তু আমি আপনাদের বলি, ওয়াকাফ বোর্ডের এই ধরনের কোনো ক্ষমতা নাই যে নিজে থেকে বলে দেবে ওটা আমার সম্পত্তি। অনেক কমিশন আছে, আমি সেখানে যাচ্ছি না। আমি ছোট্ট একটা সহজ সরল উদাহরণ দিচ্ছি। উদাহরণটা এটাই। আচ্ছা আপনারা বলুন তো, ওয়াকাফ বোর্ড নিজে মামলা করছে কত জানা আছে আপনাদের? প্রচুর মামলা করছে ওয়াকাফ বোর্ড। কোর্টের কাছে গিয়ে, জজের কাছে গিয়ে বারবার কান্না করছে, ওটা আমার সম্পত্তি, এখনো পাচ্ছি না, মাইলার তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও। ওর যদি এতই ক্ষমতা থাকতো তাহলে কোর্টকে যে বলতো না, নিজে সব নিয়ে চলে আসতো ভাই। এটা সহজ ভাষায় বললাম। এবার তথ্য দিয়ে বলি, পশ্চিম বাংলায় যে ওয়াকাফ সম্পত্তি আছে, এখনো প্রায় ৭৫,০০০ বিঘা সম্পত্তি ওয়াকাফ বোর্ড উদ্ধার করতে পারেনি। এখনো ৭৫,০০০ বিঘা ওয়াকাফ বোর্ড তার নিজস্ব সম্পত্তি উদ্ধার করতে পারেনি। রহিম চাচার বা রাম কাকুর সম্পত্তি সে দখল করে নেবে। নিজের সম্পত্তি আমি উদ্ধার করতে পারছি না, আমি আবার অন্য সম্পত্তি নিয়ে নেব। এটা জাস্ট মিসগাইড, মিসলিড করা হচ্ছে। মামলা চলছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা হয়েছে, মামলা চলছে। ওয়াকাফ বোর্ড বলছে না আমার জায়গা, আমি পাচ্ছি না। সুপ্রিম কোর্টকে গিয়ে বলছে যে আমি পাই, তার ব্যবস্থা করে দাও। আর এখানে শুভেন্দুর মতো কিছু বিজেপির নেতা মুসলিম হিন্দুর মধ্যে বিভেদ তৈরি করার জন্য তারা কি বলছে যে ওয়াকাফ বোর্ড নাকি যেটা বলবে সেটাই মুসলমানদের বা ওয়াকাফের জায়গা হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল কথা। আমরা কেন এই সম্পত্তি, এই আইনের বিরোধিতা করছি? মোদী বাবু বলছে তো আপনার ভালো করছে, এই তো মুসলিম মহিলাদের জন্য নাকি বলছে মোদী ভালো জিনিস করছে। মনে হয় মোদী মুসলমানদের ভালো করবে? মুসলমান ছেড়ে দিন, মানুষের ভালো করবে, সাধারণ মানুষের ভালো করবে মনে হয় মোদীজি করবে? বিজেপি সাধারণ নাগরিকের ভালো করবে মনে হয়? আমি বিশ্বাস করি না। বিজেপি মুসলমান বাদ দেন, গরিব হিন্দুদেরও ভালো করবে না। 50 টাকা কদিন আগে গ্যাসের দাম বেরিয়ে দিয়েছে, ও তো বলতে পারতো যে মুসলমানরা আছে তাদেরকে 50 টাকা বেশি দিয়ে কিনতে হবে, গরিব হিন্দুদের 50 টাকা কম দিতে হবে। তাহলে তো জানতাম পেট্রোল ডিজেল 100 টাকার দাম কিনতে হচ্ছে, তাই তো 90 আর 100। ও তো বলতে পারতো যে গরিব হিন্দুরা পেট্রোল ডিজেল 60 টাকায় কিনবে, মুসলমানরা 90 বা 100 টাকায় কেন। চালের দাম, ডালের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে না কমছে ভাই?
তো মুসলমানরা শুধুমাত্র সাফার করছে না, হিন্দু ভাইরাও সাফার করছে, সব সম্প্রদায়ের মানুষের হচ্ছে। কিন্তু মোদী এখন বলছে মুসলমান মেয়েদের জন্য, গরিব মুসলমানদের জন্য উপকার করার জন্য এই আইনে সংশোধন এনেছি। শুনে কিন্তু জান ঠান্ডা, বলে সাধারণ মানুষের জান ঠান্ডা হবে, কিন্তু আমাদের মতো তো একটু বোকা ছেলে আমরা, আমাদের জান ঠান্ডা হচ্ছে না। আমাদের মনে হচ্ছে মোদী অনেক কিছু ঘেরা করে রেখেছে। কারণ যে মোদী নিরাপত্তা নিয়ে তারা সমঝোতা করে তার বন্ধুদের জন্য, যে মোদী, যে বিজেপি আদিবাসীদের জঙ্গলের অধিকার কেড়ে নিয়েছে, কমিয়ে দিয়েছে তার বন্ধুদের জন্য, সে মোদী আবার যাদেরকে সব থেকে বড় শত্রু বলে, যাদেরকে আমরা দেশ থেকে তাড়িয়ে দেবো, তাদের ভালো চাইবে? কিছু নিশ্চিত ভাবে কেরাকল আছে। প্রথম সংশোধনী দেখলাম, তারপর আইনটা দেখলাম, ভয়ঙ্কর ভয়ঙ্কর কেরাকল দিয়েছে। কি এমন কেরাকল কয়েকটা শুনবেন ভাই? শোনাও দরকার আপনাদের। শুরু করি। প্রথমে বলছে যে আইন ছিল 1995 সালের একটা, এর আইন অনেক দীর্ঘ, স্বাধীনতার আগে থেকে ওয়াকাফ আইন আছে, কিন্তু 1995 সালে ফাইনাল আইন। তারপরে 2013-তে একটু সংশোধনী হয়েছিল। 1995 সালের আইনে বলা ছিল ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে 2 বছর পর্যন্ত তাকে জেলে রাখা যাবে। মোদী মুসলমানদের ভালো চাওয়ার জন্য ওয়াকাফ সম্পত্তি নিয়ে দুর্নীতি যাতে আরো বেড়ে যায় সেটা কমিয়ে 6 মাস করে দিয়েছে। উপকার করলো তো আপনার? মানে আপনি ওয়াকাফ সম্পত্তি চুরি করবেন, আগে ছিল 2 বছর জেল, এখন সেটা কমিয়ে 6 মাস। মানে ওয়াকাফ সম্পত্তি আরো লুটে নেওয়া এবার। আগে ছিল ওয়াকাফ সম্পত্তি থেকে যে রেভিনিউ আসতো বছরে 7% ওয়াকাফ বোর্ডকে জমা দিতে হতো। মোদী ওয়াকাফ বোর্ডের মাধ্যমে, আপনি আমি সবাই জানি কিছু সামাজিক কাজ হয়, সেই ওয়াকাফ বোর্ডে এখন মোদী ওয়াকাফ বোর্ডকে এত শক্তিশালী করতে চেয়েছে, মাত্র 5%, 2% কমিয়ে দিয়েছে। মোদীজির উচিত ছিল বলা 7% ছিল আগে, এখন ওটাকে 14% করা হোক। ওটাও ছোট বলে রেখে দিলাম। আরো ভয়ঙ্কর, যে মায়েরা বসে আছেন, বাপেরা বসে আছে, ওখানে মোদীজি বলছে, মোদীজি মান দিয়ে বলছি, শুভেন্দু বাবুর নাম দিলে রাগ হবে আবার। বিজেপির যে আইন নিয়ে এসেছে নতুন কেন্দ্র সরকার, 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে, তাহলেই আপনি নতুন করে জমি ওয়াকফ করতে পারবেন। এই ওয়াকফ কি শুধু আল্লাহর জন্য হয়? এই আমি সবাই বলছে ওয়াকফ মানে আল্লাহর জন্য, আল্লাহর জন্য বলছে, কিন্তু আমি তো এরকম ভেবে পাচ্ছি না। ওয়াকফ 2 রকম হয়, ওয়াকফে আওলাদ, ওয়াকফে লিল্লাহ। একরকম ওয়াকফ হচ্ছে আল্লাহর জন্য মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, আর একটা হচ্ছে ওয়াকফ যে আমার 2 বিঘা জায়গা আছে, এই জায়গাটা আমি যদি ছেলেদের নামে ওয়াকফ করে যাই তাহলে এটা বিক্রি করতে আর পারবে না, আমার ছেলেদের থেকে চাষবাস করে এ করে হ্যান করে দান করে খাবে। আর যদি এমনি দিয়ে যাই, ছেলে বিক্রি করে দেবে, পোতা আর সেটা ভোগ করতে পারবে না। আর ওয়াকফ বোর্ডের মাধ্যমে যদি রেখে যায় যখন সম্পত্তিটা, ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে এটা থেকে ফায়দা পাবে। 2 রকম ভাবে ওয়াকফ হয়। তো মোদীজি নতুন যে আইন নিয়ে এসেছে, সে আইনে বলছে 5 বছর প্র্যাকটিসিং ইসলাম মধ্যে থাকতে, মানে আপনি অনুশীলনে মুসলমান 5 বছর হতে হবে, তাহলে আপনি নতুন করে সম্পত্তি ওয়াকফ করতে পারবেন। এবার ধরুন আপনি 5 বছরই এক ওয়াক্ত নামাজ কাজা করেননি, একটা রোজা ছাড়েননি, কোন আনাপ শানাপ কথা বলেননি, আপনার চক্ষুকে আপনি হেফাজত করেছেন, লজ্জাস্থানকে হেফাজত করেছেন, হারাম খাননি, হালাল খেয়েছেন, মানে টোটাল একজন কমপ্লিট মুসলমান, যেমন যেটা ডেফিনেশন হয় 5 বছরে আছেন। আপনি গিয়ে ডিস্ট্রিক্ট কালেক্টরকেই বললেন কি যে আমি ওয়াকফ করতে চাই সম্পত্তি। ডিস্ট্রিক্ট কালেক্টর আপনার মুখের দিকে এরকম তাকালো, মুখের দিকে তাকিয়ে বললো তুমি 5 বছর নামাজ পড়েছো, ঠিক আছে, তোমার কপালে দাগ নেই কেন? তুমি ফাঁকিবাজি করেছো, তাহলে আপনি কি ওয়াকফ করতে পারবেন না। এই সার্টিফিকেটটা কে দেবে? আপনি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছেন, নন প্র্যাকটিসিং ইসলামে কি করবি তুই করে দেবে? কে সার্টিফিকেটটা দেবে? এই ধরে অবান্তর মুসলমানদের উপকার করতে চাইছে, মানে আগামী দিনে মুসলমানরা না সম্পত্তি ওয়াকফ করতে পারে তার রাস্তা বন্ধ করে দিচ্ছে। হয়তো আপনি ঘষে ঘষে কপালে দাগ করে ফেললেন, দুটোই তো নামাজি বসে আছে ভাই, একজনের কপালে দাগ আছে, একজনের কপালে দাগ নেই, তাই তো? দেখো স্টেজে আছে তো, আল্লাহ মিলিয়ে দিয়েছে, দেখো পাশাপাশি বসে আছে। তো ঘষে ঘাসে ধরুন আমি দাগ করে ফেললাম, আমি গেলাম এই বছর ওয়াকফ করতে যাবো, আমাকে কালেক্টর বলবে